আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন মার্কিন মুলুক সফরে আছেন। নির্বাচনের মাত্র ৩৩ দিন আগে ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন সফর ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অলিন্দে বহুমুখী জল্পনার জন্ম দিয়েছে। বাংলাদেশের গণমাধ্যম এবং সরকার প্রেস উইং মূলত ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যিক শুল্ক নীতি এবং বিতর্কিত ভিসা বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনের উপর জোর দিচ্ছে। অন্যদিকে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাণিজ্য শুল্কের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জনাব খলিলুর রহমানের যে বৈঠকটি হবার কথা রয়েছে, সে বৈঠকের আলোচ্য সূচিতে বাণিজ্য ইস্যুটি নেই, বরং অ্যালিসন হুকার ১ মাস আগে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সে সফরের আলোচনা থেকে আসা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনার জন্যই মার্কিন মুলুকে ডাক পড়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। আর এই ইস্যুগুলোর সাথে ভারত ও বাংলাদেশের পরস্পর সম্পর্কিত বেশ কিছু ইস্যু আছে বাংলাদেশের নির্বাচন ইস্যু। বৈঠকটিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি প্রয়োজনে মিস্টার গোর নয়াদিল্লি চলে গিয়েছেন। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুটি হলো ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় ৫,০০০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। নির্বাচনের আগে যাতে এমন বড় সংখ্যক বাংলাদেশিকে ফেরত না পাঠায় সেটি নিশ্চিত করতে চায় ঢাকা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA এর রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে যে জিও বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জনাব খলিলুর রহমান ৮ থেকে ১২ ডিসেম্বর দুটি দেশ সফর করবেন। দেশ দুটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের খবর প্রকাশ পেলেও তিনি কেন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন সেটি সম্পর্কে কিছু জানানো হয়নি। দুটো দেশই তার সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। ডক্টর খলিলুর রহমানকে যেদিন জিও দেওয়া হয়, সেদিন আরও ২জন সরকারি কর্মকর্তাকে জিও দেওয়া হয়েছে। ৬ জানুয়ারি ইস্যু করা জিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ একদিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যান। দিনটি হলো ৮ জানুয়ারি। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেমিটেন্স, ভিসা ও ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর দুই সিদ্ধান্ত অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো বাংলাদেশের জন্য নতুন চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ৫ দিনের সফরে ওয়াশিংটন গেছেন। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুল্কের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার পর্যালোচনার প্রসঙ্গ এই সফরের আলোচনায় আসবে। ৮ জানুয়ারি বিকেলে ওয়াশিংটন ডিসিতে ডক্টর খলিলুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ইউএসটিআর এর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি আলাদা বৈঠক করেছেন। গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান হ্রাসের অগ্রগতি সম্পর্কে জানান। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের আগেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ব্যবধান হ্রাসে বড় পদক্ষেপ নিয়েছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডক্টর খলিলুর রহমান ইউএসটিআর কে পারস্পরিক শুল্ক বর্তমান ২০% থেকে হ্রাস করার প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মার্কিন কন্টেন্ট ব্যবহার করে পোশাকের উপর মার্কিন পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়ে একমত হন। সরকার বলছে,
উভয় পক্ষই হাতে গোনা কয়েকটি বিষয় দ্রুত সমাধানে সম্মত হয়েছে, যাতে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত এবং দ্রুত কার্যকর করা যায়। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জেমিন গ্রিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সময় ইউএসটিআরকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি সহ ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের দেশটিতে ভ্রমণ এর মধ্যে বেড়েছে। বাণিজ্য ঘাটতি দূর করার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ডের বিষয়টি প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই বাংলাদেশকে মার্কিন ভিসা বন্ডের আওতাভুক্ত করার প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে জেমিন গ্রিয়ারকে তার অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান খলিলুর রহমান। দর্শক, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভিসা বন্ডের চেয়ে আরো কিছু বড় মাথা ব্যথার বিষয় আছে। তার একটি হলো, সরকারিভাবে ওয়াশিংটন ঢাকাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন সরকারের হিসাব অনুযায়ী গত এক বছরে প্রায় 300 বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে, আরো 300 বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য। এছাড়া আনুমানিক 4,000 বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের মামলা আদালতে বিচারাধীন। ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমনে এতটাই সিরিয়াস যে সেখানে বাংলাদেশের কিছুই করার নেই, শুধু অনুরোধ করা ছাড়া। তবে বাংলাদেশকে ভিসা বন্ডভুক্ত করার পরপরই 5,000 অভিবাসীকে যদি ফেরত পাঠায়, সেটি অধ্যাপক ইউনূসের গত 17 মাসের কূটনৈতিক ব্যর্থতার বড় ইতিহাস হয়ে থাকবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর থাকবেন। দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দিল্লিতে চলে যাওয়ায় থাকছেন না বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। একটি হলো বাংলাদেশের নির্বাচন, আরেকটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে। ডিসেম্বরের শেষ দিকে একদল প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা যেমন গ্রেগরি মিক্স, বিল হুইজেঙ্গা ডক্টর ইউনূসকে চিঠি লিখে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আইন প্রণেতাদের এই চিঠিতে বলা হয়েছিল, কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হতে পারে। ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের একটি অংশ মনে করে, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে দেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। দর্শক, মার্কিন দূত সার্জিও গোর বৈঠকটিতে থাকার কথা ছিল, কিন্তু দিল্লিতে জরুরি মিটিং পড়ে যাওয়ায় তিনি দিল্লিতে চলে গিয়েছেন। দিল্লিতে তিনি বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ বাংলাদেশ সম্পর্কে 3টি ইস্যুতে কথা বলেছেন। ইস্যু 3টি হলো, সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তানের সফরের সময় JF-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আর বাংলাদেশের আসন্ন নির্বাচন। ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো একবার আহ্বান জানিয়েছে। জয়সওয়াল বলেছেন, ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে, যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়।
দর্শক, আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, যার সাথে খলিলুর রহমান বৈঠক করবেন, সেই হুকার গত 7 থেকে 12 ডিসেম্বর 5 দিন ভারত সফর করে গেছেন। তার এই সফরটি ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যু নিয়ে। ওই আলোচনায় এই অঞ্চলে যে দেশগুলোর সাথে চীনের সামরিক সম্পর্ক বেশি, তাদের বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার মধ্যে 15,000 কোটি টাকার বেশি খরচ হবে। বাংলাদেশ অনেক আগে থেকেই চীন থেকে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম কিনে থাকে, কিন্তু আসিফ মাহমুদের এমন পোস্ট নিয়ে অ্যালিসন হুকারের ভারত সফরের সময় আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে জেল পলাতক জঙ্গিদের ধরতে না পারা সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কিছু কৌশলগত প্রস্তাব ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয়। আঞ্চলিক নিরাপত্তার মধ্যে রাখাইন ইস্যুটিতে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। ওয়াশিংটন সফরে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ চাহিদার বিপরীতে বাংলাদেশের সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের ওয়াশিংটন সফর কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এটি একটি ত্রিভুজাকার কূটনৈতিক সমীকরণের অংশ। কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনের আর আছে 33 দিন। এত অল্প সময়ের জন্য সরকার একজন নীতি নির্ধারককে আমেরিকায় তলব করার শুধু শুল্ক নিয়ে আলোচনার জন্য হতে পারে না। নির্বাচনের মাত্র 33 দিন আগে এনএসএ পর্যায়ের এই সফর শুধুই রুটিন মাফিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে ঢাকাকে সম্ভবত একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। এই বার্তার মূল বিষয়বস্তু হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। ট্রাম্প প্রশাসন চাইবে বাংলাদেশের নতুন সরকার যেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং চীনের প্রভাব বলয় থেকে দূরে থাকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খলিলুর রহমানকে যেসব বার্তা দিবেন সেগুলো আরো পরিষ্কার হয়ে উঠবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরানের অবস্থা ভয়াবহ। সেখানে সরকার বিরোধী মিছিল মিটিং রীতিমতো সহিংসতায় রূপ নিয়েছে। লক্ষ লক্ষ ইরানিয়ান যারা সাধারণ জনগণ, তারা রাজপথে নেমে এসেছে। অভিযোগ, সরকার মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম। তারপর ইরানি মুদ্রা, সেই মুদ্রা গত কয়েক মাসে এমন অবস্থায় পৌঁছে গেছে, মানে 1 কোটি ইরানি মুদ্রা নিয়ে মানে বাজারে গেলে কয়েক কেজি গরুর মাংস পাওয়া যাবে। আমার এই ডাটাটা এই মুহূর্তে মনে নেই, কিন্তু অবস্থাটা হলো একবার আফ্রিকার কয়েকটি দেশে মানে টাকার মূল্য এতটা কমেছিল যে টাকা ওজন করে, মানে একদিকে টাকা ওজন করে অন্যদিকে পণ্য দেওয়া হতো। যেমন 1 কেজি চাল আনার জন্য 1 কেজি টাকা দিতে হতো। বিশ্বাস করে ঠিক সেম অবস্থাটা তৈরি হয়েছিল জার্মানিতে। হিটলার ক্ষমতায় আসার আগে ঠিক এইরকম একটা অর্থনৈতিক অবস্থা, দুরবস্থা তৈরি হয়েছিল জার্মানিতে। টাকার একেবারে মানে হাজার হাজার মানে টন টাকা ছাপিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। আর এই বিষয়টা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই কারণে যে প্রায় একই সমস্যা আমাদের এই দেশে ঘটতে পারে। গত 17 মাসে এবং তার আগে আওয়ামী লীগ জমানার শেষ 1টি বছরে কত টাকা যে ছাপানো হয়েছে আওয়ামী লীগ সরকারের শেষ 1 বছরে এবং গত 17 মাসে, মানে 2 বছর 2.5 বছর, 3.5 বছর, এই 3.5 বছরে শুধুমাত্র টাকা ছাপিয়ে যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই কারণে আমাদের দেশেও ঠিক ইরানের মতো ঘটনা যদি ঘটে যায়, এটা অস্বাভাবিক কিছু নয়। এই জন্য আসলে ইরানের বিষয়টা নিয়ে আলোচনার চেষ্টা চালাচ্ছি। ইরানে এরকম একটা অবস্থা হলো কেন, আর এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে? ইরানের এই ঘটনার পেছনে ইরান হলো সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে, পশ্চিমা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা মিত্রতা করার চেষ্টা করছে রাশিয়ার সঙ্গে আর চীনের সঙ্গে। এই দুটো দেশই মূলত ইরানকে শোষণ করেছে। তাদের দুর্বলতার সুযোগ নিয়ে পানির দামে তাদের কাছ থেকে তেল কিনে নিয়েছে, আর তেলের পরিবর্তে ডলার বা অন্য টাকা না দিয়ে তাদেরকে ক্ষেত্র বিশেষে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি ধরিয়ে দিয়েছে। বাংলাদেশে এখন একই অবস্থা। আমরা গ্যাস দিতে পারি না,
দ্রব্যমূল্য কমাতে পারছি না, কিন্তু আমরা এখন পাকিস্তান থেকে জঙ্গি বিমান কিনবো, নাকি ফ্রান্স থেকে বিমান কিনবো, নাকি আমেরিকা থেকে বিমান কিনবো, সেই ডিলগুলো আমাদের হচ্ছে। বিশ্বাস করেন, মানে কি বলবো। এনিওয়ে, আবার ইরানের দিকে চলে যাই। দ্বিতীয়ত, ইরানে যে কয়েকটি প্রক্সি যুদ্ধ চালাতে গিয়ে সেই মধ্যপ্রাচ্যকে তোলপাড় করেছে গত কয়েক দশক ধরে, সেই 1980 সন থেকেই। তো 1980 সন থেকে এখন পর্যন্ত যদি আপনি ধরেন 45 বছর ধরে তারা আমেরিকার সঙ্গে টেক্কা দিয়ে আছে, কিন্তু মেরুদণ্ড ভেঙে গেছে। ফলে কি হলো, তাদের যে প্রক্সি যুদ্ধের যে জায়গাগুলো ছিল, ফিলিস্তিন মানে প্যালেস্টাইন, লেবানন হামাসকে দিয়ে, না লেবাননে হলো মানে যাকে বলা হয় হিজবুল্লাহ, আর প্যালেস্টাইনে হামাস, এরপর হুতি বিদ্রোহী ইয়ামেনে, তারপরে সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে একটা প্রক্সি সরকার হিসেবে তারা কিন্তু টিকিয়ে রেখেছিল। এই পুরো প্রক্রিয়াটি শূন্য হয়ে গেছে, তারা ফেল করেছে। তাদের বড় বড় জেনারেল তাদেরকে মোসাদ মেরে ফেলেছে, সিআইএ মেরে ফেলেছে, তাদের প্রেসিডেন্টকে মেরে ফেলেছে। এমনকি হামাসের প্রধান ইসমাইল হানিয়া তিনি একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য তেহরানে ছিলেন, সেই জায়গাতে তাকে খুন করা হয়েছে। এর কাউন্টার করতে গিয়ে ইরান যে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতি 2 দফাতে। প্রথম দফা খুব কন্টিনিউয়াস, দ্বিতীয় দফা জাস্ট প্রথম দফা মুখ লোক দেখানো, আর দ্বিতীয় দফা একটা কন্টিনিউয়াসলি যুদ্ধের মতো তারা সেই চেষ্টা করেছে। সেটা আমেরিকার মধ্যস্থতায় হোক বা যে কোনো কারণে হোক সেটা থেমে গেছে, কিন্তু অর্থনৈতিক মেরুদণ্ড আরেক দফা ভেঙে গেছে। ওই প্রক্সি যুদ্ধ তারা চালাতো, এই যুদ্ধকে কেন্দ্র করে ইরানের ব্যবসা অনেক কিছু চলতো, কিন্তু যেহেতু ওই যুদ্ধগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার ফলে ওই যুদ্ধে তাদের যে বিনিয়োগ ছিল, বিনিয়োগের বিপরীতে তাদের ব্যবসা বাণিজ্য ছিল, সেই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, বিনিয়োগও বন্ধ হয়ে গেছে, ফলে দেউলিয়া হয়ে গেল ব্যাংকের মতো। সেকেন্ডলি, এই যে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা যে অর্থ খরচ করেছে এবং তাদের পরমাণু কেন্দ্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটাকে রিপেয়ার করার জন্য তাদের অর্থনৈতিক সংকট এমন পর্যায়ে চলে গেছে যে তেহরানে মানুষ পানির জন্য হাহাকার করছে। এখানে কিছু ডিপ টিউবওয়েল বসিয়ে এটা যে পানির সরবরাহ লাইনটা ঠিক রাখবে ঢাকার ওয়াসার মতো, এই অবস্থা এখন ইরানের নেই। ফলে তারা যেটা বলার চেষ্টা করছে যে তারা রাজধানীটি তেহরান থেকে অন্য কোনো একটা শহরে সরিয়ে নেবে, এটা গত 6 মাস আগের ঘটনা। এর মধ্যে এই মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, এটি নিয়ে সাধারণ মানুষের বিদ্রোহ। তো সঙ্গত ইরান একটা শক্তিশালী রাষ্ট্র, এবং সেখানে যখন এই ধরনের একটা বিদ্রোহ হবে, সেখানে পশ্চিমা মদত থাকবে, ইউরোপের মদত থাকবে, আমেরিকার মদত থাকবে, এবং সেটা স্বাভাবিক তারা থাকছে। এবং মধ্যপ্রাচ্য ইরানের যারা শত্রু, বিশেষ করে আরব যে রাষ্ট্রগুলো আছে, তারাও এখানে বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক বিষয়। অতীতে এরকম বড় বড় বিদ্রোহ এবং বিপ্লব ইরান শক্ত হাতে দমন করেছে, কিন্তু এইবার প্রথম, ইজ দ্য ফার্স্ট টাইম, যেখানে হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে। এই কথা আমাদের দেশে মানে আমরা বলতে পারছি না। আমাদের দেশে সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে বিশেষ আকারের যে রাইফেল, বিশেষ বোরের যে মেশিন গান, এবং সেই গুলাগুলি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। তো ওই সময়টাতে যে অস্ত্র লুট হয়েছে, বা ওই সময়টাতে যে কিছু মানুষের হাতে অস্ত্র গেছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা সবাই আতঙ্কে আছি। তো পরবর্তীতে যদি এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে এটা কতটা সহিংস হতে পারবে আমরা কল্পনাও করতে পারি না। ঠিক এইরকম এখন ইরানে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আর গৃহযুদ্ধটা এমন একটা সময় শুরু হয়ে গেল যে সময়টিতে আমেরিকা খুব অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে ভেনেজুয়েলার বিরুদ্ধে, সেখান থেকে তাদের প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেছে। একই সঙ্গে ডেনমার্কে আক্রমণ চালানোর জন্য, ডেনমার্কের যে গ্রিনল্যান্ড আছে, এই এলাকাটি দখল করার জন্য সৈন্য পাঠানো, যুদ্ধ পরিচালনা করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো কোমরে গামছা বেঁধে নেমেছেন। সবাই বলার চেষ্টা করছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে হুমড়িতম্বি, এটি মূলত ইরানের সঙ্গে আর প্রক্সি যুদ্ধ না, একটা সরাসরি যুদ্ধ চালিয়ে ইরানের আয়াতুল্লাহ খমেনিকে ধরে আনার জন্য তারা একটা প্ল্যান করছে।